হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রোয়িং ইউর সায়েন্স নলেজ ইউটিউব চ্যানেল। তো এর আগে আমরা ক্লাস 11-এর কয়েকটি ভিডিও আপলোড করেছি। আজ থেকে আমরা ক্লাস 9-এর ভিডিও আপলোড করছি। ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার বল ও গতি, সেটি আমরা শুরু করব। এটি শুধু ক্লাস 9-এর জন্য নয়, যারা বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যেখানে ফিজিক্যাল সায়েন্স সংক্রান্ত কোশ্চেন থাকে, যেমন WBCS, RRB ইত্যাদি, এইসব পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, আমার মনে হয় তাদের জন্য ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে। তো দেখো, বল গতি শুরুর আগে দুটো জিনিস আমাদের জানতে হবে। এক হচ্ছে স্থিতি এবং আরেক হচ্ছে গতি। দেখো, জিনিসটা তোমরা একটু বুঝে নাও। স্থিতি কি? যখন পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের সাথে কোনো কিছু স্থান পরিবর্তন করে না। ঠিক আছে, পারিপার্শ্বিক সাপেক্ষে কথাগুলো লক্ষ্য করো। পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের সাথে যখন কোনো কিছু স্থান পরিবর্তন করে না, চাইলে তোমরা নোট করতে পারো, সেটা হচ্ছে স্থিতি। এবং গতি হচ্ছে পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের সাথে যখন স্থান পরিবর্তন করে কোনো কিছু, সেটা ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে। ওকে, তো দেখো একটা জিনিস আমি কথাতেই বারবার বলছি, পারিপার্শ্বিক সাপেক্ষে, আমি বারবার হাইলাইট করছি পারিপার্শ্বিক সাপেক্ষে। এটার কারণ কি? কারণ আমাদের প্রকৃতপক্ষে পরম স্থিতি বা পরম গতি বলতে কিচ্ছু হয় না। একটা বস্তু বা একটা ব্যক্তি স্থির আছে মানে সে স্থিতি, এটা কিন্তু নয়। একটা এক্সাম্পল নিয়ে আমি বোঝাচ্ছি। ধরো তুমি একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছো, সেখানে গাছপালা ঘরবাড়ি আছে। তো তোমার কি মনে হবে ফাঁকা মাঠে গাছপালা ঘরবাড়ি সব দাঁড়িয়ে আছে, তো এটা হচ্ছে স্থিতি। কিন্তু সেই তুমি যখন একটা ট্রেনে বা একটা বাসে যাবে, তখন কি মনে হবে ফাঁকা মাঠের যে ঘরবাড়ি গাছপালা সেগুলো তোমার পিছন দিকে গতিশীল, তাই না? এটা তো আমাদের বাস্তব উদাহরণ, আমরা বাস্তবে তো দেখি এটা, যে কী মনে হবে ঘরবাড়ি গাছপালা সব পিছন দিকে ছুটছে। অর্থাৎ যেই তোমার সাপেক্ষে ওটা এখন স্থিতি ছিল কিছুক্ষণ আগে, সেই তোমার সাপেক্ষেই ওটা এখন গতিশীল। অর্থাৎ দেখো, পরম স্থিতি বা পরম গতি বলতে কিচ্ছু হয় না, সবই কিন্তু আপেক্ষিক। আরও একটি এক্সাম্পল নিই। ধরো তুমি এবং তোমার বন্ধু ধরো ট্রেনে আছে, তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো। এটা অনেকেরই জানা, অনেকেরই এই এই জ্ঞানটা আছে, বাস্তবিক জ্ঞান। তো ট্রেনটা যখন ঢুকছে তখন তুমি কি দেখবে? যে তোমার বন্ধু গতিশীল, ঠিক তোমার বন্ধুও দেখবে তুমি কিন্তু গতিশীল, যদিও তুমি স্থির আছো, তাই না? কিন্তু সেই তুমি আর তোমার বন্ধু যখন পাশাপাশি দুটি ট্রেনে ভ্রমণ করবে, পাশাপাশি ঠিক প্যারালালি চলছে এবং একই বেগে চলছে, কেউ কারোর থেকে বেশি স্পিডে এগিয়ে গেলে হবে না, দুটোই যখন একই সাথে যাবে, তখন কি মনে হবে? দুজনই কিন্তু গতিশীল তোমরা, কিন্তু তোমার মনে হবে, দুজনেরই মনে হবে যে আমার সাপেক্ষেও স্থির আছে। এই যে তোমাদের সাপেক্ষে, এটি হচ্ছে পারিপার্শ্বিক সাপেক্ষে, অর্থাৎ তুমি এখানে পারিপার্শ্বিক মাধ্যম। ঠিক আছে, এটি হচ্ছে, অর্থাৎ ভালো করে লক্ষ্য করো যে পরম স্থিতি বা পরম গতি বলতে কিচ্ছু হয় না। তোমরা গতিশীল, কিন্তু তোমরা কিন্তু একে অন্যের সাপেক্ষে স্থির, তাই না? তো এটি তোমাদের ক্লাস 9-এ একটা কোশ্চেন আসে যে পরম স্থিতি বা পরম গতি বলতে কেন কিছু হয় না, সবই কেন আপেক্ষিক, এটি কিন্তু কোশ্চেনটা আসে। তো ভালো করে তোমরা এটা কোশ্চেনটা করবে। নেক্সট আমাদের জানতে হবে, এখান থেকে এটা আমরা মেন চ্যাপ্টারে ঢুকছি, যে গতির প্রকারভেদ। গতি কয় প্রকার, তার প্রকারভেদ। এটি কিন্তু তোমাদের কম্পারেটিভ পরীক্ষার জন্য যদি কেউ দেখে থাকো ভিডিও, তার জন্য কিন্তু এখান থেকে কোশ্চেন আসে যে অ্যাকচুয়ালি কী আসে, কম্পারেটিভ পরীক্ষায় কী আসে, উদাহরণ দিয়ে দেবে, দিয়ে বলবে এটি কোন গতির উদাহরণ, চারটি এক্সাম্পল দেবে, দিয়ে বলবে কোন গতির মধ্যে এটি পড়ছে, এরকম দেবে। আর তোমাদের ক্লাস 9-এ ডাইরেক্ট বলবে যে এই গতির একটি উদাহরণ দাও। গতিকে, সমগ্র গতিকে আমরা মেইনলি 5টা ভাগে ভাগ করব। কি কি? এক হচ্ছে চলন গতি, 2 হচ্ছে ঘূর্ণন গতি, চলন গতি, ঘূর্ণন গতি, 3 হচ্ছে মিশ্র গতি, 4 হচ্ছে বৃত্তীয় গতি, এবং 5 হচ্ছে সরলরৈখিক দোল গতি। সরলরৈখিক দোল গতি। তো দেখো, আমি এক্সাম্পল দিয়ে একদম ক্লিয়ার করে দিচ্ছি, একদম সহজ, তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে ব্যাপারটা। তো চলন গতিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে
এক হচ্ছে সরল চলন এবং আর এক হচ্ছে বক্র চলন। সরল এবং বক্র, সরল চলন এবং বক্র চলন। কেউ চাইলে এটি নোট করতে পারো। তো দেখো এবার প্রত্যেকটার আমি একটা করে এক্সাম্পল দিই, তোমাদের এক্সাম্পলগুলোই মেনলি দেয় পরীক্ষায়। দেখো সরল চলনের এক্সাম্পল কি, যখন ধরো রাস্তা দিয়ে একটা বাস যাচ্ছে, কোনো সরল রেখা বরাবর একটি বাস যাচ্ছে বা ট্রেন যাচ্ছে সরল রেখা বরাবর, এটি সরল চলনের উদাহরণ। ঠিক আছে, বাস্তব, এটা খুব সহজ, বাস্তবিক আমাদের ধারণা আছে। অর্থাৎ বাস, ট্রেন ইত্যাদি গতি যারা সরল রেখা বরাবর যাচ্ছে, অবশ্যই সরল রেখা বরাবর বাস, ট্রেন ইত্যাদি গতি। ঠিক আছে, গাড়ি, সাইকেল, বাইক যা খুশি হতে পারে। বক্র চলনের উদাহরণ কি, ধরো আমি একটা ঢিলকে ছুঁড়ছি, ঢিলটা কিভাবে পড়বে, এখান থেকে যদি ছুরি আমি এইভাবে পড়ে, তাই তো আমরা দেখেছি ঢিলটা এইভাবে যায়, তাই না? তো এখান থেকে এইভাবে পড়বে, দেখো একটা ডিস্টেন্স কভার করলো কিন্তু একটা বাঁকা পথে, এটি হচ্ছে বক্রচলন। কোনো ঢিলের গতি, বা যারা ক্রিকেট খেলা দেখো তারা দেখবে যে ক্রিকেট বল এইভাবে গিয়ে পড়ে, তাই না? ক্রিকেট বল এইভাবে সোজাসুজি কখনো যায় না, এইভাবে একটা ঢেউ খেলানোর মতো যায়, তো সেটি হচ্ছে বক্রচলন। অর্থাৎ ঢিল, ক্রিকেট বল, বা যে কোনো প্রাসের গতি, প্রাস বলতে এইগুলোই। মিশ্র গতি কি, মিশ্র গতি হচ্ছে যার মধ্যে চলন গতি এবং ঘূর্ণন গতি দুই থাকবে। মিশ্র গতি মানে চলন প্লাস ঘূর্ণন, এই দুটোই যার মধ্যে প্রেজেন্ট থাকবে তাকে আমরা বলবো মিশ্র গতি। যেমন এক্সাম্পল কি হবে, দেখো এক্সাম্পল বললে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। গাড়ির চাকার গতি, গাড়ির চাকা যখন ঘোরে তখন, গাড়ির চাকা যখন যায় তখন কি হয়, এক তো ঘুরছে, অর্থাৎ ঘুরছে মানে তার মধ্যে ঘূর্ণন গতি রয়েছে এবং সেই সাথে একটা ডিস্টেন্সও কভার করছে, অর্থাৎ তার মধ্যে কিন্তু চলন গতিও রয়েছে। সুতরাং চলন প্লাস ঘূর্ণন এই দুই যার মধ্যে থাকবে তাকে বলবো আমরা মিশ্র গতি। উদাহরণ কি, গাড়ির চাকার গতি। কম্পারেটিভ পরীক্ষায় এই কোশ্চেনটা একবার এসেছিল, সম্ভবত RRB-তে এসেছিল বা WBCS কিছুতে একটা এসেছিল, আমার ঠিক খেয়াল নেই। তো আমি দেখেছিলাম কোশ্চেনটা যে গাড়ির চাকার গতি কী ধরনের গতির উদাহরণ দিয়ে 4টা অপশন ছিল। তো গাড়ির চাকার গতি, ঠিক আছে, যে কোনো গাড়ির চাকা হতে পারে, গাড়ির চাকা, সাইকেলের চাকা, বাসের চাকা। ঠিক আছে, বৃত্তীয় গতি আমরা সবাই জানি কি, বৃত্তীয় গতি কি, সরি ঘূর্ণন গতি আমাদের বাদ পড়ে গেছে মাঝখানে, মিশ্র গতিতে চলে এসেছি আমরা, সরি ঘূর্ণন গতি কি, লাট্টুর গতি একটা পারফেক্ট ঘূর্ণন গতি উদাহরণ। লাট্টু, ঠিক আছে, লাট্টু কি হয়, একটা নিজের অক্ষের সাপেক্ষে রোটেট করে, তাই না? একটা নিজের অক্ষে একটা কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে এর চারিদিকে রোটেট করে, এটি হচ্ছে একটা পারফেক্ট ঘূর্ণন গতি উদাহরণ। ঠিক আছে, এবং মিশ্র গতি হচ্ছে চলন ঘূর্ণন যার মধ্যে দুটোই থাকবে, সেটা হচ্ছে মিশ্র গতি। বৃত্তীয় গতি কি এক্সাম্পল, বৃত্তীয় গতি হচ্ছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে একটা বৃত্তপথ বরাবর, এটি হচ্ছে একটা বৃত্তীয় গতি উদাহরণ। এছাড়াও ঘড়ি কাঁটার গতি একইভাবে বৃত্তীয় গতি উদাহরণ। তো পৃথিবী প্রদক্ষিণ বা যে কোনো গ্রহের বা যে কোনো উপগ্রহের প্রদক্ষিণ হতে পারে, পৃথিবীর প্রদক্ষিণ বা যে কোনো গ্রহে উপগ্রহের প্রদক্ষিণ হতে পারে। ঠিক আছে, এবং ঘড়ি কাঁটার গতি, এইসব তোমরা এক্সাম্পল দেবে। সরল রৈখিক দোল গতি, এটা একটু বোঝো, আমি দেখো তোমরা চাইলে এটা নোট করে নাও, আমি এটা আউট করছি। সরল রৈখিক দোল গতি কি, দোলক সবাই দেখেছো, দোলক বা দোলনায় চাপার নিশ্চয় অভিজ্ঞতা অনেকেরই আছে। কি হয়, আমি একটা দোলক দিয়ে বোঝাচ্ছি, দোলনাতেও ঠিক একই জিনিসটাই হয়। একে যদি আমি এখান থেকে একটু টেনে ছেড়ে দিই, কি হবে, কন্টিনিউ এই দূরত্বটা এইভাবে অতিক্রম করবে, অর্থাৎ এখানে যাবে, এখানে আসবে,
তাই না? এই পথটাই বারবার অতিক্রম করবে। অর্থাৎ দেখো, একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে এই যে বিন্দুটা যেখানে সে স্ট্রেট ভাবে থাকে, সেই বিন্দুটার সাপেক্ষে বারবার যখন একই দূরত্ব অতিক্রম করে সময়ের ব্যবধানে, বারবার একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দূরত্ব অতিক্রম করে, তখন তাকে আমরা বলবো সরলরৈখিক দোলগতি। ঠিক আছে, এটাই সংজ্ঞা, এটাই তোমরা বলবে যদি আসে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসে, খুব ভাইটাল। ওকে, এটা ভালো করে তোমরা করবে যে একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে যখন সময়ের সাথে বারবার সেই দূরত্বটাই অতিক্রম করা হয়, তখন তাকে আমরা বলবো সরলরৈখিক দোলগতি। এক্সাম্পল কি? দোলকের গতি, দোলকের গতি, বা তোমরা দোলনার গতি বলতে পারো। ঘরে যে দেওয়াল ঘড়ি থাকে সেখানে যে দোলকটা থাকে সেটাও এর মধ্যে পড়বে। তো দেখো, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। দেখো, নেক্সট টপিক যেটা, সেটা স্কেলার রাশি। অ্যাকচুয়ালি রাশিকে দুটি ভাগে ভাগ করে আমরা জানি, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো হেডিং করছি রাশি, স্কেলার দুটো ভাগ, একটা হচ্ছে স্কেলার এবং একটা ভাগ হচ্ছে ভেক্টর। স্কেলার এবং ভেক্টর, তোমরা একটু শুনবে এই জায়গাটা, কারণ হতেও পারে ভেক্টরের জায়গায় তোমাদের কনসেপ্ট ভুল থাকলেও থাকতে পারে, আমি বলছি না সবার থাকলেও থাকতে পারে, কারণ অনেক বই একটা শেষ জিনিস যেটা মানে সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু সেটা খুব মিস করে। সুতরাং তোমরা একটু দেখবে এই জায়গাটা ভালো করে, স্কিপ করবে না এই জায়গাটা। স্কেলার এবং ভেক্টর। স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যাদের একটা নির্দিষ্ট ভ্যালু আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, মানে একটা নির্দিষ্ট মান আছে, অর্থাৎ মান আছে কিন্তু দিক নেই, তারা হচ্ছে স্কেলার রাশি। অর্থাৎ একটা নির্দিষ্ট ভ্যালু আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, তারা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি যার মধ্যে মান এবং দিক দুই আছে। শুধু যদি এই সংজ্ঞা তোমরা বলো, তোমাদের নম্বর নাও দিতে পারে, কারণ তো ভেক্টর রাশি বলতে মান এবং দিক এটা তো থাকতেই হবে, মান প্রেজেন্ট থাকতে হবে, দিকও প্রেজেন্ট থাকতে হবে, সেই সাথে এক্সট্রা একটা কন্ডিশন, ভেরি ভাইটাল, খুব ইম্পর্টেন্ট এটা, এবং পাক্কা তোমরা এটা মনে রাখবে, এটা একদম মনে রাখবে যারা ভেক্টর যোগের সূত্র মেনে চলে। এটা তো খুব মিসিং দেখি সব বই আমি। যারা ভেক্টর যোগের সূত্র মেনে চলে। এই ভেক্টর যোগের সূত্র কি? ভেক্টর যোগের অনেকগুলি সূত্র হয়, তোমরা ক্লাস 11-এ ফিজিক্সে এগুলো পড়বে, যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র ইত্যাদি হয়। তো শুধু মান এবং দিক থাকলেই চলবে না, তার সাথে ভেক্টর যোগের সূত্র যারা মেনে চলবে তারাই হচ্ছে ভেক্টর রাশি। কারণ আমি একটা এক্সাম্পল দিই, দেখো তড়িৎ প্রবাহ, পাক্কা এই এক্সাম্পলটা মনে রাখবে, এটা অনেকবার কম্পারেটিভ পরীক্ষায় এসেছে। তড়িৎ প্রবাহ এর মানও আছে, এর দিকও আছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই ভেক্টর রাশি নয়, কারণ এই ভেক্টর যোগের সূত্র মেনে চলে না। ডিটেলস আমি বলবো না, কারণ এটি ক্লাস 11-এ আছে, এখানে তোমরা অতটা বুঝতে পারবে না। তো এক্সাম্পলটা তোমরা মনে রাখো, এক্সাম্পলটা তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে তড়িৎ প্রবাহ এবং আরও একটি এক্সাম্পল যেটি হচ্ছে চাপেরও তাই মান এবং দিক দুই আছে, কিন্তু ভেক্টর যোগের সূত্র চাপ মেনে চলে না। এই কারণে চাপ কিন্তু স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়। এই দুটোই হচ্ছে কিন্তু স্কেলার রাশি। ওকে, এমনি ভেক্টর রাশি মান এবং দিক যারা দুই আছে তার সেটি হচ্ছে ভেক্টর রাশি, যেমন বেগ একটি ভেক্টর রাশি, এইসব ত্বরণ, সরণ, এগুলি হবে। স্কেলার রাশি কি? ভর, সময়, এগুলো যাদের মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তারা স্কেলার রাশি, কিন্তু এদের মান এবং দিক দুই থাকা সত্ত্বেও এরা কিন্তু স্কেলার রাশি। তার কারণ হচ্ছে এরা ভেক্টর যোগের সূত্র মানে না। তো ব্যাপারটা আশা করি ক্লিয়ার। এবং স্কেলার রাশিকে ভেক্টর রাশি থেকে আলাদা করার জন্য ধরো
এ এ স্কেলার না এ ভেক্টর, এটা বোঝানোর জন্য যদি স্কেলার হয় এ কে সিঙ্গেল এ হিসেবে লেখা হয়, যদি ভেক্টর হয় তাহলে এর মাথায় ক্যাপ দেওয়া হয়, এটাকে বোঝায়, এটাকেই ভেক্টর বোঝায়। ঠিক আছে, এটাকে স্কেলার বোঝায়। অর্থাৎ কোনো কিছুকে স্কেলার এবং ভেক্টরকে আলাদা করে বোঝানোর জন্য ভেক্টরকে তার মাথায় এরকম অ্যারো চিহ্ন দেওয়া, অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, তো এইটুকুই তোমাদের স্কেলার ভেক্টর সম্পর্কে। তোমাদের কিন্তু কম্পারেটিভ পরীক্ষা এবং ক্লাস 9-এ তো কোশ্চেন আসে এটা থেকে, কম্পারেটিভ পরীক্ষা কিন্তু অনেকবার কোশ্চেন এসছে, এই দুটো, এই এক্সেপশন দুটো থেকে কিন্তু কোশ্চেন এসছে অনেকবার। যাই হোক, নেক্সট টপিকে আমি চলে যাচ্ছি। দেখো, নেক্সট আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে সরণ। দূরত্ব এবং সরণ, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। শুনতে একই রকম লাগছে কিন্তু বাস্তবে মোটেও এরা একই রকম নয়। এটা কিন্তু কনসেপ্টে অনেকেই ভুল থাকে, ভালো করে বুঝবে এই জিনিসটা। দেখো, দূরত্ব বলতে আমরা কি বুঝি আর সরণ বলতে কি বুঝি এবং তাদের পার্থক্যটা কি। দেখো, ধরো আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, এভাবে গেলাম, এভাবে গেলাম, এখানে ফিরে এলাম। ঠিক আছে, এটা ধরো 5 মিটার, এটা ধরো 5 মিটার, এটা ধরো 8 মিটার, এটা ধরো 5 মিটার। তো আমি টোটাল কত দূরত্ব অতিক্রম করলাম? 5 + 8 + 5, তাই না? সো যোগ করলে যা হবে তাই, 18 মিটার, তাই না? দূরত্ব অতিক্রম করলাম কিন্তু আমি 18 মিটার, কিন্তু আমি সরণ কতটুকু অতিক্রম করলাম সেটাই হচ্ছে আমার মেন কথা। আমি সরণ আমি কতটুকু সরণ হলো আমার। সরণ হচ্ছে প্রাথমিক অবস্থা থেকে শেষ অবস্থা সরল রৈখিক দূরত্ব, অর্থাৎ আমি এভাবে গেলাম না এভাবে গেলাম না আরো ঘুরে ঘুরে গেলাম সে আমার দেখে লাভ নেই। প্রাথমিক অবস্থা যদি আমার এইটা প্রাথমিক অবস্থা হয় এ, এটা বি অন্তিম অবস্থা, এই দুটো অবস্থার মধ্যে আমার সরল রৈখিক দূরত্ব, অর্থাৎ আমার এইটুকু হচ্ছে আমার সরণ। এইটুকু কত? ওটা 8 হলে দেখো এটাও একটা 8 হবে, তাই না? ওটা 8 হলে এটাও 8 হবে, একই তো ডিস্টেন্স। তো আমি দূরত্ব অতিক্রম করলাম 18 মিটার, কিন্তু আমার সরণ হলো কিন্তু 8 মিটার। এটা আমার টোটাল ডিস্টেন্স, আর এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, বা এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে সরণ। আমার টোটাল সরণ হলো কিন্তু 8 মিটার, কিন্তু আমি দূরত্ব অতিক্রম করলাম 18 মিটার। অর্থাৎ দেখো, তুমি কোনো এক স্থান থেকে ধরো যাত্রা করলে, ধরো এই বিন্দু থেকে তুমি যাত্রা করছো, এইভাবে ঘুরে 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 সারাদিন ঘুরলে, দিয়ে আবার এখানেই ফিরে এলে, দূরত্ব কিন্তু অনেক অতিক্রম করলে, কিন্তু তোমার সরণ কিন্তু কত বলো তো? সরণ কত সারাদিনে? দেখো, যে পয়েন্টে তুমি স্টার্ট করেছিলে তুমি সেই পয়েন্টে ফিরে এসছো, এতে স্টার্ট করেছিলে তুমি এতেই ফিরে এসছো। সরণের সংজ্ঞায় কি বললাম? প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব। তো প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থান তো একটি বিন্দু এখানে, তো তোমার কিন্তু কোনো সরণ হয়নি। তোমার কিন্তু সারাদিনে যদি আমি সরণ বলি, অনেক দূরত্ব অতিক্রম করেছো, কিন্তু আমি যদি অ্যাকচুয়াল সরণের কথা বলি, সারাদিনে সরণ কিন্তু 0, সারাদিনে সরণ 0। ঠিক আছে, অর্থাৎ তোমার কিন্তু সারাদিনে কোনো সরণ হয়নি, কিন্তু তুমি অনেক দূরত্ব অতিক্রম করেছো। তো অর্থাৎ যে দূরত্ব অতিক্রম করা মানেই যে আমার সরণ হবে তার কোনো মানে নেই। দূরত্ব অতিক্রম করা মানে কিন্তু আমার সরণ হওয়া নয়। সারাদিনে অনেক দূরত্ব অতিক্রম করেছো, কিন্তু তোমার কিন্তু বাস্তবে সরণ 0। এই সম্পর্কে তোমাদের একটা অঙ্ক আছে, অঙ্কটা লেখো। এবং সরণ এবং দূরত্বের মাত্রা কি হবে? হ্যাঁ, ইউনিট সম্পর্কে তোমাদের ক্লিয়ার হতে হবে। ইউনিটের বেসিক চ্যাপ্টার কিন্তু এই বলগতি। ইউনিট সম্পর্কে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে যাওয়ার পরও কিন্তু ইউনিট এবং ডাইমেনশন, মাত্রা এবং এককের ওপর ক্লিয়ার আইডিয়া থাকে না। তো এখান থেকেই তোমরা ভালো করে বুঝবে, তাহলে তোমাদের কিন্তু ইউনিট এবং ডাইমেনশনের ওপর অবশ্যই ক্লিয়ার আইডিয়া চলে আসবে, তোমাদের ভুল হবে না। তো দেখো, সরণ এবং দূরত্ব তো বুঝতেই পারছো, একটা সার্টেন ডিস্টেন্স অতিক্রম করছে, তার একক কি হবে? আমরা বাস্তবের মধ্যে দুটো একক, একটা এসআই, একটা সিজিএস, মানে দুটো পদ্ধতিতে আমরা মাপি। আরও পদ্ধতি আছে, ব্রিটিশ থার্মাল পদ্ধতি, এসব আছে। তো এসআই আমার ইউনিট কি হবে? এসআই হবে আমার মিটার এবং সিজিএস হবে সেন্টিমিটার।
তাই না? এই দুটোই আমার দূরত্বের একক, এবং সরণের এককও তাই হবে, সরণ এককও সেম হবে, তাই না? সরণ মানে তো একটা সার্টেন তো দূর একটা সার্টেন তো ডিস্টেন্স। আমি এই যে বললাম এখান থেকে এতটা গেলাম, তো আমি তো একটা কিছু তো দূরত্ব মানে একটা তো লেন্থ অতিক্রম করছি, একটা তো লেন্থ, তাই না? একটা লেন্থ অতিক্রম করছি এবং এটাও একটা লেন্থ অতিক্রম করাকে বোঝাচ্ছে। তো কাজে এর এককও সেমই হবে। তো মাত্রা কি হবে? দূরত্বর মাত্রা যা হয়, দূরত্বের মাত্রা এল দিয়ে প্রকাশ করা হয়, এল থার্ড ব্র্যাকেট এল, এর মধ্যে এরও তাই হবে, এরও তাই হবে, কারণ দুটোই একটা সার্টেন লেন্থকে বোঝাচ্ছে, তাই না? তো একক এবং মাত্রা, দূরত্ব সরণের এটাই, দুজনেরই এসআই মিটার, সিজিএসএ সেন্টিমিটার, এবং দুজনেরই মাপটা হচ্ছে এল। ওকে, তো নেক্সট যেটা বললাম একটা অঙ্ক, যে কোনো এক ব্যক্তি, দেখো তোমরা আমার সাথেই বলছি, তোমরা নোট করো। এক ব্যক্তি উত্তর দিকে, মানে প্রথমে উত্তর দিকে 8 মিটার যাওয়ার পর পূর্ব দিকে 6 মিটার গেলেন, তাহলে ওই ব্যক্তির সরণ কত? সরণ কত? ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের ক্লাস 9-এর জন্য ইম্পর্টেন্ট, এবং বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষাতেও এই কনসেপ্ট সংক্রান্ত অঙ্ক দেয়, এবং হয়তো সংখ্যা পাল্টে দিতে পারে, কিন্তু কনসেপ্ট এটাই। দেখো, এই অঙ্ক করতে গেলে আমরা প্রথমে ছবিটা এঁকে নেবো। ছবিটা মানে আমাদের যে নর্মাল ইস্ট ওয়েস্ট, নর্থ এবং সাউথ, সেইটা এঁকে নেবো আমরা। এটাকে আমরা নর্থ বোঝাই, বা এটা কি উত্তর দিক বোঝাই, নিচেটাকে আমরা সাউথ বোঝাই, উত্তর দিকে ডান দিকটাকে বলা হয় ইস্ট, এবং উত্তরে বাঁ দিকটাকে বলা হয় ওয়েস্ট। এই তো আমরা বুঝি। তো সেইভাবে আমি ছবিটা আঁকবো প্রথমে। দেখো, প্রথমে বলেছে উত্তর দিকে 8 মিটার গেলে, তো একটা বিন্দু ধরো, এখান থেকে আমি যাত্রা শুরু করলাম। উত্তর দিক মানে আমি উপরের দিকে 8 মিটার গেলাম, যাওয়ার পর পূর্ব দিকে 6 মিটার গেলে, অর্থাৎ এখান থেকে আমি 8 মিটার প্রথমে গেলাম, এটা 8 মিটার। এরপর বলছে পূর্ব দিক মানে কোনটা? আমার ডান দিকটা। তো এখান থেকে পূর্ব দিকে 6 মিটার গেলে, 6 মিটার। ঠিক আছে, তো টোটাল ব্যক্তিটি কত দূরত্ব অতিক্রম করলেন? দূরত্ব অতিক্রম করেছেন 14 মিটার, 8 আর 6, কিন্তু সরণ কত হলো? সরণ কি বলেছি? প্রথম অবস্থা শেষ অবস্থা সরলরৈখিক দূরত্ব। প্রথম অবস্থা আমি নাম দিই এ, বি, সি, এদের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব এইটাই হচ্ছে তার সরণ, এইটুকুই হচ্ছে তার সরণ। এইটুকু আমরা কিভাবে পাবো? দেখো, এইটুকু হচ্ছে তার সরণ, অর্থাৎ এসি, সরণটা হচ্ছে এসি হচ্ছে তার সরণ, তাই না? তো এটা কিভাবে পাবো? দেখো, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এটা নির্ণয় করে নিতে পারবো। পিথাগোরাসের উপপাদ্য কি বলছে? অতিভুজের স্কয়ার, তোমরা ম্যাথমেটিক্সেও পড়বে এটা। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কোনটা? দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি কোণ, এটা একটা, তাই না? এটা একটা 90 ডিগ্রি কোণ, তার 90 ডিগ্রি সামনে বাহুটাকে বলা হয় অতিভুজ, অর্থাৎ অতিভুজ হচ্ছে এসি। তাহলে এসি স্কয়ার সমান লম্ব কোনটা? এটা লম্ব বা এটাও লম্ব, যে কোনো একটা লম্ব ধরে নাও, ধরো এটা কি লম্ব ধরছি, তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাই না? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। ভ্যালুগুলো পুট করলে কত হবে? এসি কত? এসি কে মানে নির্ণয় করতে হবে, এসি আমি জানি না। তাহলে এসি স্কয়ার সমান এবি মানে কত? 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার। আমি এবার এই পাশটাকে মুছছি। 8 স্কয়ার মানে কত? 8 স্কয়ার মানে আমরা জানি 8 স্কয়ার কত? 64, তাই না? 8 স্কয়ার 64 প্লাস 6 স্কয়ার মানে 36। তাহলে টোটাল যোগ করলে মানে 100।
অতএব আমি কি পেলাম, এসি স্কোয়ার সমান 100, তাই তো? এসি স্কোয়ার মানে 100। তাহলে এসি সমান কত? এসি সমান কি করে পাবো? এসি সমান √100, √100 মানে আমরা জানি 10। অর্থাৎ দূরত্ব অতিক্রম করলো 14 মিটার, কিন্তু তার অ্যাকচুয়াল সরণ হলো এইটুকু, কিন্তু 10 মিটার। অর্থাৎ তার অ্যাকচুয়াল সরণ হলো কিন্তু 10 মিটার। লক্ষ্য করে দেখো, দূরত্ব অতিক্রম করলো 8 6 14, কিন্তু অ্যাকচুয়াল সরণ কিন্তু তার 10 মিটার। অর্থাৎ এটাই আমার ফাইনাল অ্যান্সার, যে আমার অ্যাকচুয়াল সরণ হলো এই ব্যক্তিটি 10 মিটার। এই সংক্রান্ত তোমাদের অঙ্ক আসে, ক্লাস 9-এ তো আসেই, এবং বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষার জন্য যারা দেখছো তাদের ক্ষেত্রেও এই অঙ্ক, এই রিলেটেড অঙ্ক আসে। ঠিক আছে, তো ভিডিও অত্যন্ত লেন্থি হয়ে যাচ্ছে, আপাতত এই অবধি। পরের ভিডিওতে, যে পরের পার্ট আমি আপলোড করব, একদিনের মধ্যে আমি আপলোড করব, পাক্কা দেখবে তোমরা, আমি খুব শীঘ্রই আপলোড করব পার্ট 2। সেখানে আমি বেগ এবং দ্রুতি সেখান থেকে আপলোড করব। বেগ, দ্রুতি, ত্বরণ এবং মন্দন খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। বেগ, দ্রুতি, ত্বরণ এবং মন্দন আমি আপলোড করব খুব শীঘ্রই, এবং তাদের ইউনিট ডাইমেনশন খুব ইম্পর্টেন্ট। কারণ পরবর্তীকালে আমরা যখন বল করতে যাব, বলে আমরা এখন তো জেনে গেছি F = ma, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, তো সেখানে যখন আমরা ইউনিট ডাইমেনশন নির্ণয় করতে যাব, তার বেসিক ধারণাটা কিন্তু আমার এখান থেকেই নিতে হবে, ত্বরণ এগুলো থেকেই কিন্তু নিতে হবে। ঠিক আছে, তো ভালো লাগলে চ্যানেলটি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।